হ্যালো স্টুডেন্টস, নিশ্চয়ই সবাই ভালো আছো। আমরা আলোচনা করছিলাম ক্লাস 11-এর হাইড্রোকার্বন চ্যাপ্টার নিয়ে। তো এর আগে বেশ অনেকগুলো ক্লাস নিয়েছি, প্রায় 7টা মতো ক্লাস নেওয়া হয়ে গেছে। প্রিভিয়াস ক্লাসে আমরা আলোচনা করছিলাম জেনারেল প্রপার্টিজ অফ অ্যালকিন। অ্যালকিনের বেশ কিছু রিয়াকশান সেখানে আলোচনা করেছিলাম। তো সেখানে এডিশন রিয়াকশান আলোচনা করেছিলাম। আজকে আলোচনা করব অক্সিডেশন রিয়াকশান। অক্সিডেশন রিয়াকশন। আজকে আমরা এই অক্সিডেশন রিয়াকশনগুলো আলোচনা করব। প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কি অক্সিডেশন বাই বেসিক কেমিক্যাল প্রপার্টি। অক্সিডেশন বাই বেসিক কেমিক্যাল প্রপার্টি, ক্ষারীয় কেমিক্যাল দ্বারা জারণ বিক্রিয়া ঘটাবে। যদি অ্যালকিনের সঙ্গে শীতল ও লঘু ক্ষারীয় কেমিক্যাল দ্রবণ শীতল ও লঘু ক্ষারীয় কেমিক্যাল দ্রবণ অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে দুটি OH গ্রুপকে যুক্ত করে। কি বললাম? শীতল ও লঘু ক্ষারীয় কেমিক্যাল দ্রবণ অ্যালকিনে আবদ্ধ কার্বন কার্বন দ্বিবন্ধনে দুটি OH গ্রুপকে যুক্ত করে। ধরো এখানে একটা কার্বন রয়েছে, C ডবল বন্ডেড C রয়েছে। এই যে দুটো কার্বন রয়েছে কার্বন কার্বন দ্বিবন্ধন, এদের দু জায়গায় দুটো OH গ্রুপকে যুক্ত করে। একে ভিসিনাল ডাইওল বলা হয়, একে সিস হাইড্রোক্সিলেশনও বলা হয়। কারণ কি না, এই দুটো OH গ্রুপ কি থাকবে, একই দিকে থাকবে, তখন তাকে আমরা কি বলবো, সিস হাইড্রোক্সিলেশন বলবো। তো দেখে নিই বিক্রিয়াটা কেমন ভাবে হয়। ধরো আমি একটা অ্যালকিন নিলাম, আর সি ডবল বন্ডেড C 1 2 3 4 CH, এটা একটা অ্যালকিন। অ্যালকিনের সঙ্গে জল এবং জায়মান অক্সিজেন দেব। এই থার্ড উইকেট যে অক্সিজেন থাকছে এটাকে জায়মান অক্সিজেন বলা হয়। এতে যদি আমি কি দেই না, শীতল, এটা হচ্ছে কোল্ড ডাইলুট কেমিক্যাল দ্রবণ দেব। কি দিলাম? শীতল এবং লঘু কেমিক্যাল দ্রবণ কি করে অ্যালকিনের দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনের সঙ্গে দুটি OH গ্রুপকে যুক্ত করে। কিভাবে যুক্ত করে না, আর CH OH সিঙ্গেল বন্ড CH OH আর, ঠিক আছে। তো এখানে কি হচ্ছে না, অ্যালকিনের যে দ্বিবন্ধনে যে দুটো কার্বন রয়েছে সেই দুটো কার্বনে দুটো OH গ্রুপকে যুক্ত করে। কে না, শীতল এবং লঘু কেমিক্যাল দ্রবণ। তো এখানে দেখো দুটো OH গ্রুপ কি রয়েছে, একই দিকে রয়েছে, যার জন্য একে সিস হাইড্রোক্সিলেশনও বলা হয়। তাহলে কি বললাম না, শীতল এবং লঘু ক্ষারীয় কেমিক্যাল দ্রবণ অ্যালকিনের দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনে দুটি OH গ্রুপকে যুক্ত করে। একে ভিসিনাল ডাইওল বলা হয় বা সিস হাইড্রোক্সিলেশনও বলা হয়। একে কি বলা হয়? ভিসিনাল ডাইওল বলা হয়। একে ভিসিনাল ডাইওল বলা হয় বা সিস হাইড্রোক্সিলেশনও বলা হয়। কারণ কি না, OH গ্রুপ দুটো একই দিকে রয়েছে, যার জন্য একে সিস হাইড্রোক্সিলেশনও বলা হয়। যদি এমনটি হয়, আরেকটা एग्जांपल নিয়ে নিই, এটা হচ্ছে एग्जांपल। আরেকটা যদি নিয়ে নিই, CH2 ডাবল বন্ড CH2, তার সঙ্গে যদি জল প্লাস জার্মান অক্সিজেন দিয়ে থাকি, সেই সঙ্গে কি দেব আমি না, এটা দেব শীতল ডাইলুট কেমিক্যাল দ্রবণ দিয়ে যদি এর জারণ ঘটানো হয়, তাহলে কি উৎপন্ন হবে না, অ্যালকিনের কার্বন কার্বন দ্বিবন্ধনে যে দুটো কার্বন রয়েছে তাদের দু জায়গায় দুটো কি হবে, অক্সিজেন যুক্ত হয়ে যাবে। তাহলে কি হবে, CH2 হচ্ছে OH উৎপন্ন হবে, ইথিলিন গ্লাইকল উৎপন্ন হবে। তাহলে দেখো এখানে যে কার্বন কার্বন দ্বিবন্ধনে কি রয়েছে, দুটো OH গ্রুপ যুক্ত হবে। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পেলাম না, শীতল এবং ক্ষারীয় কেমিক্যাল দ্রবণ অ্যালকিনের দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনে দুটি OH গ্রুপকে যুক্ত করে। একে ভিসিনাল ডাইওল বলা হয়। ভিসিনাল কেন বলবো না, পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে দুটো OH গ্রুপ যুক্ত রয়েছে, সেই জন্য একে ভিসিনাল বলা হয়, ভিসিনাল ডাইওল বলা হয়।
তো একে সিস হাইড্রোক্সিলেশনও বলা হয়, কারণ OH গ্রুপ দুটো একই দিকে রয়েছে, যার জন্য একে সিস হাইড্রোক্সিলেশনও বলা হয়। এরপরে আমরা দেখব যদি এই যে কেমেনোফর দ্রবণটা ব্যবহার করেছি, বেসিক কেমেনোফর, শীতল এবং ডাইলুট, এটা হচ্ছে বেসিক, এটা বেসিক হবে অবশ্যই, ঠিক আছে। তো বেসিক কেমেনোফর নেব। তো এই জায়গায় যদি আমি কি নিতাম, হট এবং কনসেন্ট্রেটেড বেসিক কেমেনোফর নিতাম, তখন কি হতো? যদি উষ্ণ এবং গাঢ় ক্ষারীয় কেমেনোফর নিতাম তখন কি হবে দেখে নিই, তাহলে তখন কি ধরনের বিক্রিয়াটি হবে। কি হবে না, উষ্ণ এবং গাঢ় ক্ষারীয় কেমিনোফর দ্বারা অ্যালকিন জারিত হয়ে অ্যাসিড এবং কিটোনে পরিণত হয়। কি বললাম না, উষ্ণ এবং গাঢ় ক্ষারীয় কেমিনোফর দ্রবণ দ্বারা একটা অ্যালকিন জারিত হয়ে অ্যাসিড এবং কিটোনে পরিণত হয়। অ্যালকিনের যদি ডাবল বন্ডেড CH2 গ্রুপ থাকে, এটা মনে রাখো, অ্যালকিনের ডবল বন্ডেড CH2 গ্রুপ জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড ও জলে পরিণত হয় কি দ্বারা না, শীতল এবং উষ্ণ ক্ষারীয় কেমিনোফর দ্বারা অ্যালকিন জারিত হয়ে কি উৎপন্ন হয়, অ্যাসিড এবং কি বলেছি কিটোনে পরিণত হয়। যদি অ্যালকিনের ডাবল বন্ডেড CH2 গ্রুপ থাকে তাহলে সেটা কি হবে, শীতল এবং গাঢ় ও উষ্ণ ক্ষারীয় কেমিনোফর দ্বারা জারিত হয়ে কি হবে, কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হবে। যদি কি থাকে না, অ্যালকিনের ডবল বন্ডেড CHR গ্রুপ জারিত হয়ে কি উৎপন্ন হবে, RCOOH গ্রুপে পরিণত হয়। যদি অ্যালকিনে কি থাকে বললাম, অ্যালকিনে যদি ডাবল বন্ডেড Cr2 গ্রুপ জারিত হয়ে কি হবে না, অ্যাসিটোন উৎপন্ন করবে, কিটোন উৎপন্ন করবে, আর C ডাবল বন্ডেড O আর কিটোনে পরিণত হয়। তাহলে কি দেখলাম যে যদি আমরা অ্যালকিনের সঙ্গে লঘু এবং শীতল, কি বলেছি, লঘু এবং শীতল ক্ষারীয় কেমিনোফর দ্রবণ দ্বারা বিক্রিয়া ঘটায়, তাহলে সেখানে দেখেছিলাম কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনে দুটো OH গ্রুপ যুক্ত হয়। কিন্তু যদি উষ্ণ এবং গাঢ় ক্ষারীয় কেমিনোফর দ্বারা অ্যালকিন কি করে জারিত হয়ে অ্যাসিড এবং কিটোনে পরিণত হয়। অ্যালকিনে যদি ডবল বন্ডেড CH2 গ্রুপ থাকে তাহলে সেটা জারিত হয়ে কি উৎপন্ন করে, কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হয়। আর অ্যালকিনে যদি ডাবল বন্ডেড CHR গ্রুপ থাকে তাহলে সেটা জারিত হয়ে RCOOH অ্যাসিডে পরিণত হয়। আর যদি ডবল বন্ডেড Cr2 গ্রুপ থাকে তাহলে সেটা জারিত হয়ে কি হবে, কিটোনে পরিণত হবে। তাহলে দেখতে পাচ্ছি যে উষ্ণ এবং গাঢ় ক্ষারীয় কেমিনোফর দ্বারা অ্যালকিন জারিত হয়ে কিসে পরিণত হচ্ছে, অ্যাসিড এবং কিটোনে পরিণত হচ্ছে। তাহলে দেখে নিই কয়েকটি উদাহরণের সাহায্যে এক্সাম্পল নিয়ে নিচ্ছি, কিছু এক্সাম্পল। নাম্বার 1, প্রথমে এটা দেখে নেব যে CH3 হোল টুয়াইস C ডাবল বন্ডেড কি করব না, CH2 গ্রুপ নেব। তার সঙ্গে আমরা কি দেব, তার সঙ্গে আমরা দেব হট এবং হচ্ছে কি দেব, কনসেন্ট্রেটেড কেমিনোফর, হট এবং কনসেন্ট্রেটেড কেমিনোফর নেব। তাহলে কি হবে বলেছি না, এই ডাবল বন্ডেড CH2 গ্রুপ জারিত হয়ে কিসে পরিণত হয়ে যাবে, কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে এবং জলে পরিণত হবে। তাহলে রুল অনুযায়ী কি হবে, CH3 হোল টুয়াইস C ডাবল বন্ডেড O প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস জলে পরিণত হবে। তাহলে দেখতে পাচ্ছ যে ডাবল বন্ডেড CH2 গ্রুপটা কি হলো, জারিত হয়ে গেছে, জারিত হয়ে গিয়ে কি উৎপন্ন হয়েছে না, কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যালকিনের ডাবল বন্ডেড CH2 গ্রুপ কি হয়, জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হয়েছে।
দ্বিতীয়ত আমরা দেখে নেব যে ডাবল বন্ডের CHR গ্রুপ সেটা জারিত হয়ে কিসে পরিণত হয়। না একটা নিয়ে নেব দ্বিতীয় উদাহরণ, ধরো CH3 CH ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 নেব। তার সঙ্গে আমরা কি দেব, সেম যদি উষ্ণ এবং গাঢ় ক্ষারীয় কেমির উপর দ্রবণ হয়, এটা অবশ্য বেসিক হবে, লিখে রাখবে বেসিক ক্ষারীয় যদি দেওয়া হয় তাহলে ডাবল বন্ডের কি CHR গ্রুপ জারিত হয়ে কিসে উৎপন্ন করবে, অ্যাসিডে পরিণত হবে। তাহলে দেখতে পাচ্ছি CH3C ডাবল H এ পরিণত হবে প্লাস CH3C ডাবল H আর C ডাবল H এ পরিণত হবে। তাহলে দেখতে পাচ্ছ আর C ডাবল H আর C ডাবল H এ পরিণত হয়েছে, অ্যাসিডে পরিণত হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি যে অ্যালকিনে যদি ডাবল বন্ডের CHR গ্রুপ থাকে তাহলে সেটা উষ্ণ গাঢ় ক্ষারীয় কেমিনোফোর দ্রবণ দ্বারা জারিত হয়ে কিসে পরিণত হয়ে যাবে, RCOH গ্রুপে পরিণত হয়ে যাবে, RCOH গ্রুপে পরিণত হয়ে গেছে। যদি ডাবল বন্ডের Cr2 গ্রুপ থাকে, কি বললাম, যদি ধরো এরকমটি থাকে না একটা উদাহরণ নিয়ে নে, CH3 C ডাবল বন্ডেড C CH3 নিয়ে নিলাম, কি নিলাম, এটাকে নিয়ে নিলাম। তো দেখতে পাচ্ছ দুটো ডাবল বন্ডেড Cr2 গ্রুপ নিলাম, তার সঙ্গে যদি আমি কি দেব না সেম দেব ফর বেসিক কনসেন্ট্রেটেড কেমিনোফোর দ্রবণ দেব। তাহলে ডাবল বন্ডেড Cr2 গ্রুপ থাকলে কি হবে, জারিত হয়ে সেটা কিটোনে পরিণত হয়ে যাবে। তাহলে দেখো এখানে ডাবল বন্ডেড Cr2 গ্রুপ, ডাবল বন্ডেড Cr2 গ্রুপ অ্যালকিল গ্রুপ, এটা জারিত হয়ে কিসে পরিণত হবে, কিটোনে পরিণত হবে। তাহলে দুটোই সেম রয়েছে, তাহলে দু অণু কি উৎপন্ন হবে, CH3C ডাবল বন্ডেড ও CH3 উৎপন্ন হলো। তাহলে দেখতেই পাচ্ছ তাহলে অক্সিডেশন রিঅ্যাকশনটা কি বলেছিলাম আমি, না অ্যালকিনকে যদি উষ্ণ এবং হচ্ছে কি ডাইলুট শীতল ও ডাইলুট কেমিনোফোর দ্বারা যদি অ্যালকিন কি হয় না কার্বন কার্বন দ্বিবন্ধনে দুটো OH গ্রুপকে যুক্ত করে। কি বলেছি না যদি আমরা এই পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা নিয়েছি বেসিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, সেটা যদি কি থাকে শীতল এবং ডাইলুট থাকতো তাহলে কি হতো না কার্বন কার্বন দ্বিবন্ধনে আবদ্ধ দুটো কার্বনে দুটো OH গ্রুপকে যুক্ত করে, একটু আগে দেখিয়েছি। যদি আমরা এই বেসিক কেমিনোফোরটাকে কি নেই না উষ্ণ এবং কি থেকে গাঢ় নেই, উষ্ণ এবং গাঢ় নেই, এই যে বেসিক কেমিনোফোরটা যদি উষ্ণ এবং গাঢ় হয়ে থাকে তাহলে কি করবে না অ্যালকিনের ডাবল বন্ডেড CH2 গ্রুপকে জারিত করে কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত করবে। আর এই কি করব উষ্ণ এবং গাঢ় ক্ষারীয় কেমিনোফোর দ্রবণ ডাবল বন্ডেড CHR গ্রুপকে জারিত করে অ্যাসিডে পরিণত করবে এবং ডাবল বন্ডেড Cr2 গ্রুপকে জারিত করে কিসে করবে, কিটোনে পরিণত করবে। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, কপি করে নাও। এরপরে যেটা আমরা দেখব না অক্সিডেশন বাই osmium tetraoxide। এটাকে potentially oxidation by osmium tetroxide। oxidation by osmium tetroxide কি বলেছি, osmium tetroxide সংকেত কি জানো, osmium tetroxide, এটা চারটে অক্সিজেন রয়েছে সেই জন্য osmium tetroxide। তো এই osmium tetroxide কি করে না অ্যালকিনের দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনের সঙ্গে যুক্ত হয়ে কি করে অসমিক এক্সট্রা গঠন করবে। সবথেকে প্রথমে এই osmium tetroxide অ্যালকিনের দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনের সঙ্গে যুক্ত হবে। এই যে দুটি কার্বন রয়েছে দ্বিবন্ধন দ্বারা যুক্ত দুটি কার্বন,
এদের সঙ্গে যুক্ত হয়ে কি করবে অস্মিক এস্টার গঠন করবে। এবার ওই অস্মিক এস্টারকে যদি সোডিয়াম বাইসালফাইটের ইথানলীয় দ্রবণ দ্বারা আর্দ্র বিশ্লেষণ করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে ভিসিনাল ডাইওল উৎপন্ন হবে। কি বললাম না অসমিয়াম টেট্রাঅক্সাইড অ্যালকিনের দ্বিবন্ধনে যুক্ত হয়ে অস্মিক এস্টার গঠন করে এবং ওই অস্মিক এস্টারকে যদি সোডিয়াম বাইসালফাইটের ইথানলীয় দ্রবণ দ্বারা আর্দ্র বিশ্লেষণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কি হবে অস্মিক এস্টার উৎপন্ন করবে। দেখি আমরা বিক্রিয়ার মাধ্যমে এক্সাম্পল নিয়ে নেব CH3 CH CH ডাবল বন্ডেড CH CH3 একটা অ্যালকিন নিলাম। অ্যালকিনের সঙ্গে কি দেব অসমিয়াম টেট্রাঅক্সাইড। অসমিয়াম টেট্রাঅক্সাইড দিলে কি হবে অস্মিক এস্টার গঠন করবে। CH3 CH সিঙ্গেল বন্ড CH CH3 O অসমিয়াম। ঠিক আছে অ্যাকচুয়ালি অসমিয়াম টেট্রাঅক্সাইডের সংকেত কি জানো এইভাবে হয় অসমিয়াম টেট্রাঅক্সাইডের সংকেত এরকম হয়। ঠিক আছে ওখান থেকে এরা যুক্ত যৌগ গঠন করেছে। তো এটা হচ্ছে অস্মিক এস্টার গঠন করে এটাকে নাম হচ্ছে অস্মিক এস্টার। অস্মিক এস্টার কি বললাম তাহলে অসমিয়াম টেট্রাঅক্সাইড অ্যালকিনের দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করেছে অস্মিক এস্টার গঠন করেছে। এই অস্মিক এস্টারকে যদি আমি কি করি না সোডিয়াম বাইসালফাইটের ইথানলীয় দ্রবণ সোডিয়াম বাইসালফাইট ইথানলীয় দ্রবণ নিলাম। ঠিক আছে দিয়ে তাকে হাইড্রোলিসিস করে দিলাম। কি করলাম হাইড্রোলিসিস। কি করলাম না এই অস্মিক এস্টারকে সোডিয়াম বাইসালফাইটের ইথানলীয় দ্রবণ দিয়ে আর্দ্র বিশ্লেষণ করব করলে কি হয়ে যাবে না এই গ্রুপটা ভেঙে গিয়ে কি হবে OH এ পরিণত হয়ে যাবে CH3 CH OH CH OH CH3। তো এটা ভিসিনাল ডাইওলে পরিণত হলো কেন না দুটো OH গ্রুপ পাশাপাশি দুটো কার্বনের সঙ্গে যুক্ত রয়েছে তার জন্য একে বলা হয় কি ভিসিনাল ডাইওল। এই হচ্ছে ভিসিনাল ডাইওলে পরিণত হয়। তাহলে কি বললাম অসমিয়াম টেট্রাঅক্সাইড অ্যালকিনের দ্বিবন্ধনে দুটো কার্বনের সঙ্গে যুক্ত হয়ে অস্মিক এস্টার গঠন করবে। এই অস্মিক এস্টারকে সোডিয়াম বাইসালফাইটের ইথানলীয় দ্রবণ দ্বারা যদি আর্দ্র বিশ্লেষণ ঘটানো হয় তাহলে কি উৎপন্ন হবে ভিসিনাল ডাইওল উৎপন্ন হবে। একে না সিস হাইড্রোক্সিলেশন বলা হয়। কারণ কি বলতো দুটো OH গ্রুপ কি রয়েছে একই দিকে রয়েছে যার জন্য একে বলা হয় কি সিস হাইড্রোক্সিলেশন। এই দুটো OH গ্রুপ যদি বিপরীত দিকে থাকতো তাহলে তাকে ট্রান্স হাইড্রোক্সিলেশন বলা হতো। যেহেতু দুটো OH গ্রুপ একই দিকে রয়েছে কার্বনের তাই একে বলা হয় কি সিস হাইড্রোক্সিলেশন। এরপরে আমরা চলে যাব ইপক্সিডেশনে। ইপক্সিডেশন না অ্যালকিনের সঙ্গে পার অ্যাসিডের বিক্রিয়ায় কি হয় ইপক্সাইড উৎপন্ন হয়। অ্যালকিনের সঙ্গে পার অ্যাসিডের বিক্রিয়ায় ইপক্সাইড উৎপন্ন হয়। এবার সেই ইপক্সাইডকে যদি ডাইলুট অ্যাসিড কিংবা ডাইলুট ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষিত করা হয় তাহলে কি উৎপন্ন হবে ট্রান্স হাইড্রোক্সিলেশন উৎপন্ন হবে। কি বললাম না ইপক্সাইড উৎপন্ন হবে একটা পার অ্যাসিডের সঙ্গে অ্যালকিনের বিক্রিয়ায় ইপক্সাইড উৎপন্ন হবে। একটা আমি অ্যাসিড নিয়ে নেব উদাহরণ নিয়ে নাও একটা উদাহরণ কি দিতে পারি ধরো আমরা প্রোটিন নিয়ে নিলাম CH3 CH ডাবল বন্ড CH প্রোপিন নিলাম। প্রোপিনের সঙ্গে একটা পার অ্যাসিড নেব পার অ্যাসিড হচ্ছে মেটাক্লোরোপারবেঞ্জয়িক অ্যাসিড মেটাক্লোরোপারবেঞ্জয়িক অ্যাসিড C6H4
CO3H। এটা কি হচ্ছে মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড। এটাকে স্ট্রাকচার যদি দেওয়া হয় কেমন হবে, মেটাক্লোরো মানে মেটা পজিশনে ক্লোরো পারবেনজয়িক অ্যাসিড C ডাবল বন্ডেড O O H। এইটার নাম হচ্ছে মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড। মনে রাখো মেটাক্লোরো পারবেনজয়িক অ্যাসিড। এটাকে কি বলা হয়, মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড। এটা সংকেতে এইভাবে লিখা হয় MCl C6H4 CO3H। সংক্ষেপে আমি এটাকে এখানে লিখলাম মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড। তো কি বলেছি না, এই অ্যালকিনের সঙ্গে পার অ্যাসিডের বিক্রিয়ায় ইপোক্সাইড উৎপন্ন হয়। CH3 CH সিঙ্গেল বন্ড CH2, এটাকে কি বলা হয় ইপোক্সাইড। ইপোক্সাইড বলা হয়। এই ইপোক্সাইডকে যদি আমি কি করি, ডাইলুট অ্যাসিড or dilute base, লঘু অ্যাসিড কিংবা লঘু ক্ষার দ্বারা যদি আর্দ্র বিশ্লেষিত করি তাহলে কি হবে, ট্রান্স হাইড্রোক্সিলেশন করবে। খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা মনে রাখবে। এটা কি হচ্ছে, ট্রান্স হাইড্রোক্সিলেশন ঘটে। কি বললাম না, অ্যালকিনের সঙ্গে পারবেনজয়িক অ্যাসিডের বিক্রিয়ায় বা পার অ্যাসিডের বিক্রিয়া মেটাক্লোরো পারবেনজয়িক অ্যাসিডের বিক্রিয়া কি হবে, ইপোক্সাইড উৎপন্ন হবে। এই ইপোক্সাইডকে যদি ডাইলুট অ্যাসিড কিংবা ডাইলুট ক্ষার দ্বারা আর্দ্র বিশ্লেষিত করা হয় তাহলে কি হবে, ট্রান্স হাইড্রোক্সিলেশন ঘটবে। এর আগে আমরা দেখেছিলাম কি বলতো, যদি ডাইলুট বেসিক কেমের উপর দিয়ে অক্সিডেশন বিক্রিয়া ঘটিয়েছিলাম তখন সিস হাইড্রোক্সিলেশন ঘটেছিল, কিংবা অসমিয়াম টেট্রাঅক্সাইড দিয়ে যখন বিক্রিয়া ঘটিয়েছিলাম তখন কি ছিল, সিস হাইড্রোক্সিলেশন ঘটেছিল। কিন্তু যদি ইপোক্সাইড, এই ইপোক্সাইডকে যদি ডাইলুট অ্যাসিড বা ডাইলুট ক্ষার দ্বারা হাইড্রোলিসিস করা হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু ট্রান্স হাইড্রোক্সিলেশন ঘটবে। খুব ইম্পর্টেন্ট জায়গা, এটাকে মনে রাখো। অন্য একটা উদাহরণ নিয়ে নেব। যদি আমরা এমন কিনি CH3 CH ডাবল বন্ড CH CH3, তার সঙ্গে যদি আমি মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড দিই, মেটাক্লোরোপারবেনজয়িক অ্যাসিড C6H4 CO3H দিই, তাহলে সব থেকে প্রথমে কি উৎপন্ন হবে, ইপোক্সাইড উৎপন্ন হবে। CH3 CH3 উৎপন্ন হবে। এই ইপোক্সাইডকে যদি আমি কি দিই না, ডাইলুট অ্যাসিড or ডাইলুট বেস দিই, তাহলে কি উৎপন্ন হবে, ট্রান্স হাইড্রোক্সিলেশন হবে। যে OH গ্রুপ দুটো উৎপন্ন হবে সেটা পরস্পরের ট্রান্স পজিশনে থাকবে। মনে রেখো কিন্তু এরা ট্রান্স পজিশনে থাকবে, ঠিক আছে। এই ছিল ট্রান্স হাইড্রোক্সিলেশন। এবারে আরেকটা জিনিস যেটা মনে রাখবে সেটা কি না, 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় সিলভার অনুঘটকের উপস্থিতিতে অ্যালকিন কি করে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে ইপোক্সাইডে পরিণত হয়। এটাও খুব পরীক্ষায় এসে থাকে। ছোট্ট একটা জিনিস ভীষণ এক্সামে আসে তোমাদের। ধরো এরকম একটা অ্যালকিন CH2 ডাবল বন্ডেড CH2 অ্যালকিন হচ্ছে হাফ অফ অক্সিজেন, সিলভার ক্যাটালিস্ট নেব, অনুঘটকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে কিসে উৎপন্ন হবে, ইপোক্সাইডে পরিণত হবে। ইপোক্সাইড, এই বিক্রিয়াটা খুব পরীক্ষায় এসে থাকে। কি বললাম, সিলভার জন্য অনুঘটকের উপস্থিতিতে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, সিলভার জন্য অনুঘটকের উপস্থিতিতে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিন বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে গিয়ে কি উৎপন্ন করে, ইপোক্সাইডে পরিণত হয়।
এরপরে আমরা দেখব যেটা হচ্ছে কি না পলিমারাইজেশন। পলিমারাইজেশন পলিমারাইজেশন কি হবে না যে বিক্রিয়ায় না একাধিক ছোট যৌগের অণু উচ্চ চাপ উষ্ণতা এবং ক্যাটালিস্টের প্রভাবে যুক্ত হয়ে একটা ম্যাক্রোমলিকুল গঠন করে। কি বললাম না যে সমস্ত বিক্রিয়ায় একাধিক ছোট ছোট যৌগের অণু পরস্পর চাপ উষ্ণতা এবং ক্যাটালিস্টের প্রভাবে যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করে একটা ম্যাক্রোমলিকুল গঠন করে, তাকে আমরা বলবো কি পলিমারাইজেশন বিক্রিয়া। অর্থাৎ একাধিক ছোট ছোট অণু যুক্ত হয়ে গিয়ে কি হবে একটা বৃহদাকার অণু গঠন করবে, একে পলিমারাইজেশন বিক্রিয়া বলে। এটি দু ধরনের হয়ে থাকে, একটা লো ডেনসিটি পলিমার আর একটা হচ্ছে হাই ডেনসিটি পলিমার। অর্থাৎ নিম্ন ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন আর একটা উচ্চ ঘনত্ব বিশিষ্ট পলিইথিলিন। তো এখানে n সংখ্যক ইথিলিন অণু এদেরকে আমরা কি দিই উচ্চ চাপে হাই টেম্পারেচারে দেব, উচ্চ প্রেসার থাকবে, এদের টেম্পারেচার অনেক বেশি থাকবে, প্রেসার অনেক বেশি থাকবে। টেম্পারেচার কত থাকবে প্রায় 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকবে এবং প্রেসার যেটা থাকবে প্রায় হচ্ছে 2000 ডিগ্রি অ্যাটমসফেরিক প্রেসার থাকবে। এরা অক্সিজেন বা পার অ্যাসিডের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করে পলিইথিলিন উৎপন্ন করে, পলিইথিলিন অণু যুক্ত করে। তাহলে দেখো n সংখ্যক ইথিলিন অণু কি করেছি না উচ্চ উষ্ণতা উচ্চ চাপ এই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে গিয়ে কি উৎপন্ন করে পলিইথিলিন উৎপন্ন করে। তবে এর টান শক্তি অনেক কম, এরা লো ডেনসিটি পলিমার। এরা কি লো ডেনসিটি পলিমার। এরা হচ্ছে লো ডেনসিটি পলিমার, এদের টান শক্তি অনেক কম। যেমন খেলনা পলিথিন মানে ঢালাইয়ের কাজে যে পলিথিনগুলো ব্যবহার করা হয় যাদের টান শক্তি অনেক কম থাকে সেই ধরনের পলিথিন উৎপন্ন করা হয়। আর একটা থেকে হাই ডেনসিটি পলিথিন পলিমার। সেটা কি হবে না এদের টান শক্তি অনেক বেশি থাকে। এক্ষেত্রেও সেম একই রকম CH2 ডাবল বন্ডেড CH2, সেক্ষেত্রে কি লাগবে উষ্ণতা অনেক কম লাগে, প্রায় 70 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা লাগে। আর প্রেসার যেটা লাগে সেটা হচ্ছে 6 থেকে 7 অ্যাটমসফেরিক প্রেসার লাগে। তো এরা অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে থাকে না সেই পলিথিন গঠন করে থাকে, কিন্তু এদের টান শক্তি অনেক বেশি থাকে। ঠিক আছে, শুধু এদের টান শক্তি কম থাকে, এদের টান শক্তি বেশি থাকে। এই পলিমারগুলো কিসের কাজে লাগে ধরো ওই যে জলের পাইপ তৈরি করতে লাগে, জলের ট্রাঙ্ক, ভারী ভারী যে প্লাস্টিকের জিনিসগুলো তৈরি হয় সেগুলো তৈরি করতে এই ধরনের পলিমারগুলো লাগে। তো একটা লো ডেনসিটি পলিমার যাদের টান শক্তি কম আর একটা হাই ডেনসিটি পলিমার যাদের টান শক্তি অনেক বেশি থাকে। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে যেটা আমরা আলোচনা করব প্রিপারেশন অফ ইথিলিন। কি করব এটা আমরা রেখাচিত্রের সাহায্যে ডিসকাস করব, তাহলে সুবিধা হবে। কারণ এর আগে আমরা অ্যালকিন প্রিপারেশনে অনেক বিক্রিয়া করেছি, তো এখানে জাস্ট রেখাচিত্রের সাহায্যে দেখিয়ে দেব, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। প্রিপারেশন অফ ইথিলিন। প্রিপারেশন অফ ইথিলিন। ঠিক আছে, ইথিলিন প্রিপারেশন করব। প্রথমে করব যেটা অ্যালকোহল থেকে, যেমন CH3 CH2OH ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলকে যদি আমরা কি দিয়ে থাকি না 1 নম্বর কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড তার সঙ্গে 170 ডিগ্রি টেম্পারেচার দিই, তাহলে কি উৎপন্ন হবে, যেটা উৎপন্ন হবে সেটা হচ্ছে ইথিলিন উৎপন্ন হবে। ইথিলিন উৎপন্ন হবে কিসে হবে বলতো, সেই আগে এলিমিনেশন রিঅ্যাকশন বলেছিলাম, আলফা কার্বন থেকে কি হবে OH গ্রুপ অপসারিত হবে আর বিটা কার্বন থেকে কি হবে একটা হাইড্রোজেন অপসারিত হয়ে যাবে। মানে এটাকে CH2 গ্রুপ হিসেবে রাখবো, হাইড্রোজেন OH বেস যখন কি করবে না এটাকে নেবে তখন এখানে ডবল বন্ড হয়ে যাবে, বেরিয়ে যাবে, ইথিলিন উৎপন্ন হবে। এভাবে হবে বলেছিলাম।
তো সেটা আগে আমরা দেখিয়েছিলাম এলিমিনেশন রিঅ্যাকশনে, আর দেখানোর প্রয়োজন মনে করি না, ঠিক আছে। তো সরি CH3 হবে। তো এখান থেকে আলফা কার্বন থেকে কি হবে OH গ্রুপটা অপসারিত হবে, বিটা কার্বন থেকে কি হবে হাইড্রোজেন অপসারিত হবে, হয়ে গিয়ে কি উৎপন্ন হবে ইথিলিন উৎপন্ন হবে। এটা দিতে পারি, কিংবা দিতে পারি আমরা কি বলতো না ফসফরিক অ্যাসিড H3PO4, ফসফরিক অ্যাসিড যদি দেই তাহলে 200 ডিগ্রি টেম্পারেচার লাগবে। তাহলে কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড দিলে ইথিলিন উৎপন্ন হয়, তবে সেক্ষেত্রে কি লাগবে 170 ডিগ্রি টেম্পারেচার লাগবে। যদি আমরা ফসফরিক অ্যাসিড নেই তাহলে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলে ইথিলিন উৎপন্ন হবে। কিংবা যদি আমরা দিই ফসফরাস পেন্টঅক্সাইড P2O5 দেই, নরমাল হিট করি, এক্ষেত্রে তাপ বেশি লাগবে না, ফসফরাস পেন্টঅক্সাইড দিয়ে যদি নরমাল হিট দেই তাহলে কি উৎপন্ন হবে ইথিলিন উৎপন্ন হবে। কিংবা যদি অ্যালুমিনা দেই Al2O3 তাহলে সবথেকে বেশি টেম্পারেচার লাগবে, প্রায় 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার লাগবে, কি হবে সেক্ষেত্রেও এই ইথিলিন উৎপন্ন হবে। তাহলে আমরা দেখলাম অ্যালকোহলকে যদি কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড সহযোগে 170 ডিগ্রি টেম্পারেচার দিই ইথিলিন উৎপন্ন হয়, কিংবা ফসফরিক অ্যাসিড 200 ডিগ্রি টেম্পারেচার দিলেও হবে। ফসফরাস পেন্টঅক্সাইড P2O5 দিয়ে নরমাল টেম্পারেচার দিলে কি উৎপন্ন হবে ইথিলিন উৎপন্ন হবে, বা অ্যালুমিনা চূর্ণ দিয়ে তার সঙ্গে 350 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিলেও ইথিলিন উৎপন্ন হবে। এরপরে আমরা দেখব কি অ্যালকিল হ্যালাইড থেকে, যদি আমরা অ্যালকিল হ্যালাইড নিই, অ্যালকিল হ্যালাইড CH3 CH2X, এখানে X বলতে কি বলতো ক্লোরিন ব্রোমিন এইগুলো হ্যালোজেনগুলো। অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল হ্যালাইডকে যদি আমরা কি দেই ইথানোলীয় KOH, ইথানোলীয় KOH, ইথানল KOH দিয়ে হিট করি, সেক্ষেত্রে কি বলেছিলাম বলতো এলিমিনেশন রিঅ্যাকশন হবে, যে এই বেসটা কি করবে এই OH মাইনাসটা এই বিটা কার্বন হাইড্রোজেন থেকে এটা করবে, সে ভেঙে ডবল বন্ডেড হয়ে যাবে এবং একটা হ্যালোজেন গ্রুপ অপসারিত হয়ে যাবে। এলিমিনেশন রিঅ্যাকশনে আমরা আগে মেকানিজম করে দেখিয়েছি, তাহলে সেই ক্ষেত্রেও কি উৎপন্ন হবে বলতো ইথিলিন উৎপন্ন হবে। কিংবা যদি আমরা কি করি এই পদ্ধতিতে করতে পারি, বা যদি আমরা কি করি অ্যাসিটিলিন, অ্যাসিটিলিনকে যদি আমরা কি করি নিকেল প্লাটিনাম কিংবা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে হাইড্রোজেন সহযোগে বিক্রিয়া ঘটাই, ওর কি নেব নিকেল নেব, ওর কি নেব প্লাটিনামও নিতে পারি। তাহলে প্লাটিনাম নিকেল কিংবা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেন সহযোগে যদি কি বলি অ্যাসিটিলিনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হবে হাইড্রোজিনেশন রিঅ্যাকশন ঘটবে, CH2 ডাবল বন্ডেড CH3। আগে রিঅ্যাকশন করেছি হাইড্রোজিনেশন রিঅ্যাকশন, যে হাইড্রোজেন যুক্ত হবে দুটো কার্বনের সঙ্গে, সেটা যে নিকেল প্লাটিনাম কিংবা প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কি করব না অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কি উৎপন্ন করবে ইথিলিন উৎপন্ন করবে। এটা হচ্ছে হাইড্রোজিনেশন রিঅ্যাকশন, হাইড্রোজেনের সংযোজন। এইভাবে আমরা করতে পারি ইথিলিনের প্রিপারেশন। এরপরে আমরা দেখে নেব ইথিলিনের কিছু বিক্রিয়া, সেটাকেও রেখাচিত্রের সাহায্যে দেখে নেব, তাহলে খুব সুবিধা হয়ে যাবে। ইথিলিনের যে সমস্ত বিক্রিয়াগুলো হয় সেগুলো দেখে নেব। রিঅ্যাকশন অফ ইথিলিন, রিঅ্যাকশন অফ ইথিলিন, রিঅ্যাকশন অফ ইথিলিন। সবথেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি এডিশন রিঅ্যাকশন। এক নম্বর করব এডিশন রিঅ্যাকশন। এডিশন রিঅ্যাকশন করব। এডিশন রিঅ্যাকশনে কি করব না ইথিলিন নেব, ইথিলিনকে এডিশন রিঅ্যাকশন করব। কিভাবে করব না এডিশন রিঅ্যাকশন যেটা করব অনেকগুলো একসঙ্গে করব, দেখে নাও। সবথেকে প্রথমে যেটা দেব কি করব না হাইড্রোজেন দেব, প্যালাডিয়াম দেব, তার সঙ্গে 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেব, তাহলে কি উৎপন্ন হয়ে যাবে ইথেনে পরিণত হয়ে যাবে। তাহলে কি করব না ইথিলিনকে যদি প্যালাডিয়াম ক্যাটালিস্ট দেব তার সঙ্গে 200 ডিগ্রি সেন্টিগ্রেড হাইড্রোজেন দিই তাহলে কি হবে হাইড্রোজেনেশন রিঅ্যাকশন করবে, দিয়ে কি উৎপন্ন হবে ইথেন উৎপন্ন হবে। যদি আমরা ক্লোরিন দিই এডিশন রিঅ্যাকশন যুক্ত হবে ক্লোরিন, দু জায়গায় দুটো ক্লোরিন যুক্ত হয়ে যাবে,
যদি এই পাই বন্ধনকারী ইলেকট্রনটা যদি এই কার্বনের মধ্যে দিয়ে যুক্ত হয়, প্রথমে একটা ক্লোরিন যুক্ত হবে, এখানে কার্বোকেটায়ন উৎপন্ন হবে, পরবর্তীকালে আরেকটা ক্লোরিন এসে এই কার্বনে যুক্ত হয়ে যাবে, দিয়ে কি হবে না CH2 CH2 Cl Cl, তাহলে 1,2 ডাইক্লোরো ইথেন উৎপন্ন হবে। এডিশন রিঅ্যাকশন হলো দুটো ক্লোরিন দুটো অ্যালকিনে ইথিলিনে দুটো কার্বনে যুক্ত হয়ে গেছে। যদি ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া হয়, ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দেওয়া হয়, তাহলে সেই ক্ষেত্রে এডিশন রিঅ্যাকশন হবে, দুটো কার্বনে দুটো ব্রোমিন যুক্ত হয়ে যাবে, 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হয়ে যাবে। যদি হাইড্রোব্রোমিক অ্যাসিড হাইড্রোআইডিক অ্যাসিড দেওয়া হয়, তাহলে কি উৎপন্ন হবে না একটা হাইড্রোজেন একটা কার্বনে যুক্ত হবে আর একটা আয়োডিন এই কার্বনে যুক্ত হয়ে যাবে, অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হয়ে যাবে, কি উৎপন্ন হবে ইথাইল আয়োডাইড উৎপন্ন হয়ে যাবে। যদি ওজোন দিলে আগে রিঅ্যাকশনে বলেছিলাম কি হবে, প্রথমে ওজোনাইড যৌগ গঠিত হবে এবং ওজোনাইডকে যদি আবার কি করি জিঙ্ক H2 যদি আদ্র বিশ্লেষিত ঘটে তাহলে কি হবে সেটা দুটো কার্বনিল যৌগে পরিণত হয়ে যাবে। তাহলে এই ইথিলিন কি হবে ওজোনের সঙ্গে বিক্রিয়ায় প্রথমে ওজোনাইড যৌগ গঠিত হবে CH2O CH2, তাহলে কি হবে প্রথমে ওজোনাইড যৌগ গঠন করবে, এই ওজোনাইড যৌগটা আবার কি হবে যদি জিঙ্ক H2O যদি হাইড্রোলিসিস করি তাহলে 2 অণু ফর্মালডিহাইড উৎপন্ন করবে, কি করবে না 2 অণু ফর্মালডিহাইড উৎপন্ন করবে। তাহলে দেখতে পাচ্ছি এগুলো সব এডিশন রিঅ্যাকশন, এডিশন রিঅ্যাকশন আলাদা আলাদা করে লিখলাম না কারণ অনেক টাইম লাগবে। তাহলে সবথেকে প্রথমে আরেকবার বলে দিই যে ইথিলিনের সঙ্গে যদি প্যালাডিয়াম অনুঘটকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেনের বিক্রিয়া ঘটা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে হাইড্রোজিনেশন হবে, যে দু জায়গায় দুটো হাইড্রোজেন ঢুকে যাবে, দিয়ে কি হবে ইথেন উৎপন্ন হবে। যদি ক্লোরিনের বিক্রিয়া ঘটানো হয় তাহলে কি হবে 1,2 ডাইক্লোরো ইথেন উৎপন্ন হবে। ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড দিই তাহলে কি হবে 1,2 ডাইব্রোমো ইথেন উৎপন্ন হবে। যদি আমি কি হাইড্রোআইড দিই ইথাইল আয়োডাইড উৎপন্ন হবে, ওজোন দিলে কি হবে ওজোনোলিসিস হবে। আচ্ছা যদি আমি এখানে জল দিয়ে দিতাম তাহলে কি উৎপন্ন হতো, যদি ClH2O দিতাম, এখানে ব্রোমিন জল দিতাম তাহলে কি বিক্রিয়া হতো, তখন দেখা যেত কি জানো তো একটাই ক্লোরিন যুক্ত হতো আর একটাই OH যুক্ত হতো, কি হতো এটা। যদি আমরা কিন্তু ক্লোরিন H2O দিতাম তাহলে কি হবে একটাই OH গ্রুপ যুক্ত হবে একটাই ক্লোরিন যুক্ত হবে। যদি জল দিতাম ব্রোমিন ওয়াটার দিতাম তাহলে কি হতো একটা OH যুক্ত হবে একটা কার্বনে আর একটা কার্বনে ব্রোমিন যুক্ত হবে। এই ছিল আমাদের এডিশন রিঅ্যাকশন। এরপরে যেটা দেখব আমরা অক্সিডেশন রিঅ্যাকশন, কি করব ইথিলিনের অক্সিডেশন রিঅ্যাকশন। oxidation reaction ঠিক আছে অক্সিডেশন রিঅ্যাকশন করব। যদি এদের অক্সিডেশন করি তাহলে কি উৎপন্ন হবে, সবথেকে প্রথমে যেটা করব সেটা হচ্ছে কি বাইরে অক্সিজেনের উপস্থিতিতে করব। যদি এখানে আমি কি দিয়ে থাকি অক্সিজেন দিই, অক্সিজেন অর এয়ার দিই বাতাস দিই, তাহলে কি হবে এই ইথিলিন বাইরে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হবে। কিসে পরিণত হবে কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হয়ে যাবে। তাহলে কি বললাম না ইথিলিন বাইরে অক্সিজেন দ্বারা জারিত হয়ে কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হবে। যদি নরমাল ক্লোরিন দিই, ক্লোরিন দ্বারা যদি জারিত করি ইথিলিনকে যদি ক্লোরিন দ্বারা জারিত করি তাহলে কি উৎপন্ন হবে জানো কার্বন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করবে। যদি ডাইলুট KMnO4 দ্বারা জারিত করি ডাইলুট KMnO4, আচ্ছা একটু আগে বলেছিলাম যে ডাইলুট KMnO4 অ্যালকিনের দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনের সঙ্গে কি করে দুটি OH গ্রুপকে যুক্ত করে, তাই না ভিসিনাল ডাইপোলে পরিণত করে, একটু আগে বলেছিলাম। তাহলে CH2OH তাহলে কি বললাম ডাইলুট KMnO4 অ্যালকিনের দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনের সঙ্গে দুটি OH গ্রুপকে যুক্ত করে। যদি ডাইলুটের পরিবর্তে কনসেন্ট্রেটেড দিতাম তাহলে কি হতো না ডবল বন্ডেড CH2 গ্রুপটা কি হতো জারিত হয়ে গিয়ে কি হতো কার্বন ডাই অক্সাইড এবং জলে পরিণত হয়ে যেত।
যেহেতু এখানে ডাইলুট কেমের উপর দিয়েছি, তাহলে দ্বিবন্ধনে আবদ্ধ দুটি কার্বনে দুটি OH গ্রুপকে যুক্ত করে। এরপরে যদি আমরা কি দেই না সিলভার চূর্ণ অনুঘটক দিই, অ্যালকিন একটু আগে এটাও করেছিলাম, ইপোক্সাইডের রিঅ্যাকশনে করেছিলাম। যদি সিলভার ক্যাটালিস্ট দিই, এবং হচ্ছে অক্সিজেন দিই, তার সঙ্গে কি দেব না 250 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেব, বা 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেব, 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেব। তাহলে কি পরিণত হবে বলেছিলাম, ইপোক্সাইডে পরিণত হবে, CH2O CH2। একটু আগে ইপোক্সাইড বলেছিলাম যে ইথিলিন যদি সিলভার চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে কি উৎপন্ন করে, ইপোক্সাইডে পরিণত হয়। এটাকে নাম কি, ইপোক্সাইড। একটু আগেই করেছিলাম ইপোক্সাইড রিঅ্যাকশন। আর ডাইলুট কেমিনোফ দ্বারা কি হয়, জারিত হয় ভিসিনাল ডাইলুটে পরিণত হয়, এবং যদি ক্লোরিন দ্বারা জারিত করি তাহলে কার্বন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার উৎপন্ন করে, আর যদি অক্সিজেন দ্বারা জারিত করা হয় তাহলে কার্বন ডাই অক্সাইড এবং জল উৎপন্ন করে। হ্যাঁ, যদি এখানে ডাইলুটের পরিবর্তে কনসেন্ট্রেটেড কেমিনোফ নিতাম তাহলে ডাবল বন্ডেড CH2 গ্রুপটা জারিত হয়ে সেই কার্বন ডাই অক্সাইড এবং জল দিত। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে কি সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। এরপরে কি করব না ইথিলিনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন। প্রতিস্থাপন করি তো সাবস্টিটিউশন কি করব না ক্লোরিন দেব, তাকে 350 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করব। তাহলে কি হবে, এই একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, হয়ে গিয়ে কি উৎপন্ন করবে, ভিনাইল ক্লোরাইড উৎপন্ন করবে। তাহলে CH2 ডাবল বন্ডেড CH সিঙ্গেল বন্ড Cl। তাহলে এই একটা হাইড্রোজেন, এই কার্বনের একটা হাইড্রোজেন কি করবে, একটা ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যাবে, সঙ্গে সঙ্গে কি উৎপন্ন হবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে। এটা লেখার দরকার নেই, আমার মুখ্য প্রোডাক্টটা প্রয়োজন। তাহলে কি হবে, এটার নাম কি, CH2 ডাবল বন্ডেড CH সিঙ্গেল বন্ডেড Cl, এর নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড, এই হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এটা ছিল সাবস্টিটিউশন রিঅ্যাকশন, প্রতিস্থাপন বিক্রিয়া। ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত করলে কি হয়, একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হলে, ব্রোমিন দিয়ে প্রতিস্থাপিত করলে একটা ব্রোমিন দ্বারা একটা হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়ে যাবে। এরপরে যেটা আমরা করব পলিমারাইজেশন। একটু আগে সেটা করেছিলাম পলিমারাইজেশন রিঅ্যাকশন, ইথিলিনের পলিমারাইজেশন রিঅ্যাকশন করেছিলাম। পলিমারাইজেশন রিঅ্যাকশন, যদি ইথিলিনকে আমি কি করি, ইথিলিনের পলিমারাইজেশন করব, কি করব, অক্সিজেন কিংবা পারএসিড নেব, অক্সিজেন और পারএসিড और পারক্সাইড নেব, তার সঙ্গে হাই প্রেসার দেব, হাই প্রেসার দেব, এবং হচ্ছে কি দেব, টেম্পারেচার হাই টেম্পারেচার দেব, 200 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দেব। তাহলে ইথিলিনটা কিসে পরিণত হবে, পলিথিনে পরিণত হয়ে যাবে, পলিইথিলিন। n সংখ্যক ইথিলিন অণু যুক্ত হয়ে কি হবে, একটা ম্যাক্রোমলিকুল গঠন করবে। তখন কি লাগবে, এখানে n সংখ্যক ইথিলিন অণু লাগবে। n সংখ্যক ছোট ছোট ইথিলিন অণু যুক্ত হয়ে কি হবে, পলিথিন উৎপন্ন করবে। তবে এই পলিথিনের টান শক্তি অনেক কম থাকবে, এটা লো ডেনসিটি পলিথিন। এটা কি হবে, লো ডেনসিটি পলিথিন। এটা হচ্ছে লো ডেনসিটি পলিথিন। আর যদি আমরা এখানে কি দিই, প্রেসারটা কমিয়ে দিই, টেম্পারেচারটা কমিয়ে দিই, তখন সেটা কি হবে, হাই ডেনসিটি পলিথিন উৎপন্ন হবে। যদি এখানে প্রেসারটা 6 থেকে 7 অ্যাটমসফিয়ার করে দিই, টেম্পারেচারটা যদি আমি কি দিয়ে থাকি না 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার দিই, তখন কি হবে, ইথিলিন অণু অক্সিজেন বা পারক্সাইডের সঙ্গে যুক্ত হয়ে যে পলিথিন গঠন করবে, সেটা পলিথিনটার টান শক্তি অনেক বেশি থাকবে, সেটা হাই ডেনসিটি পলিথিন হবে। তাহলে আজকে এতটা, আবার দেখা হবে আমাদের নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব অ্যালকাইন সম্পর্কে আলোচনা করব। এই এতটা পর্যন্ত আমাদের যে অ্যালকিন সম্পর্কে আলোচনা, সেটা আজকে শেষ হলো।
তাহলে আবার দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে।